আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো সবাই? আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স টিভি। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে রসায়নের নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। রসায়নের সবচেয়ে আলোচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেই বিষয়টা না জানলে কিন্তু আসলে রসায়নে কিছুই বোঝা যায় না। যারা রসায়ন পড়ে তারা হাড়ে হাড়ে বোঝে যে এই যে আজকের যে টপিক প্রতীক সংকেত যোজনী, এটা ছাড়া রসায়নের কোনো অবস্থাতেই কোনো সংকেত বোঝা যেমন সম্ভব নয়, তেমন রাসায়নিক বিক্রিয়া লেখা সম্ভব নয়, রাসায়নিক সমীকরণ লেখা সম্ভব নয়। আর এই সবই যদি অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে রসায়ন বোঝাই সম্ভব। সুতরাং চলো আজকে শুরু করি আমাদের আজকের যে আলোচিত বিষয়, প্রতীক সংকেত যোজনী, যৌগমূলক রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া লেখার যে নিয়ম। এরপরে সময় থাকলে আমরা আরো কিছু করে দেখো। লেটস স্টার্ট। আমরা আজকে শুরু করবো প্রতীক কি। প্রতীক কি আসলে? প্রতীক দেখো, আমরা যখন একটা শ্রেণী কক্ষে আমরা ক্লাস করি তখন এরকম অনেক শিক্ষার্থী সেখানে থাকে। কারো এক একজনের নাম এক এক রকম। কারো নাম সালমা, কারো নাম সাবিহা, কারো নাম ফেরদৌসি, কারো নাম মীরা, কারো নাম জিরা, কারো নাম ইরা, আবার কারো নাম খোকন, কারো নাম ময়না, কারো নাম জলিল, কারো নাম জব্বার। নানান ধরনের নামের সমন্বয় মানুষের ক্লাসে থাকে। তো আমরা কি করি? আমরা তাদেরকে এই প্রত্যেকটা মানুষের যেমন একটা আইডেন্টিটি আছে, তার নাম, সেই নাম ধরে ডাকি। ঠিক এই পর্যন্ত আবিষ্কৃত যত মৌলিক পদার্থ আছে সেই মৌলিক পদার্থেরও একটা 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 করে আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা হলো তার নাম। এই নাম তার পরিচয় বহন করে। এই নামকে পূর্ণরূপে না ডেকে যদি আমি সংক্ষেপে এই নামের কোনো চিহ্ন ব্যবহার করে তাকে আমি চিনি, এই ব্যাপারটা হচ্ছে প্রতীক। তবে প্রতীকের একটা সংজ্ঞা রয়েছে। মৌলসমূহের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলি। মৌলসমূহ বা মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলব। যেমন হাইড্রোজেন, ইংরেজিতে হাইড্রোজেন এর প্রথম অক্ষর এইচ, সুতরাং এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, তাই এন হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। অক্সিজেন, এর প্রথম অক্ষর ও, তাই অক্সিজেন হচ্ছে অক্সিজেনের প্রতীক। ক্লোরিন, সিএল হচ্ছে ক্লোরিনের প্রতীক। কার্বন, সি হচ্ছে কার্বনের প্রতীক। নিয়ন, এন ই হচ্ছে নিয়নের প্রতীক। এখানে যে ব্যাপারটা আসলে লক্ষণীয়, খুব খেয়াল করতে হবে যে স্যার তাহলে এখানে নাইট্রোজেনের প্রতীককে আমরা এন দিলাম, আবার আর একটা মৌলের প্রতীক, সেই প্রতীকটাকে আমরা এন ই দিলাম কেন? আসলে দেখা যাচ্ছে 1913 সালে পারমাণবিক সালে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়। বিজ্ঞানী হেনরি মোসলে, হেনরি 1913 সালে হেনরি মোসলে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। তো মৌলসমূহকে যখন তাদের পারমাণবিক সংখ্যা ক্রমে সাজানো হয়, এই সাজিয়ে সাজিয়ে যে একটা পিরিয়ডিক টেবল বা পর্যায়ের সারণী তৈরি করা হয়, সেই পর্যায়ের সারণীতে প্রথম দিকের যে মৌল, প্রথম দিকে যেটা আছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি। এইভাবে মূলত পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। তো পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলে প্রথমে কি আসছে? হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে প্রকাশ করেছি। তারপরে আসছে হিলিয়াম,
এখন হিলিয়ামকেও যদি আমি এইচ দিয়ে প্রকাশ করতাম, বা আমরা যদি বলতাম হিলিয়াম ও এইচ, হাইড্রোজেন ও এইচ, তাহলে দুইটা প্রতীককে আলাদা করে চেনার কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 পরে এসেছে, এই কারণে তাকে প্রকাশ করার জন্য এইচ এর পরে একটা ছোট হাতে ই দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ হিলিয়াম। লিথিয়ামকে Ni দিয়ে প্রকাশ করা হয়েছে, বেরিলিয়ামকে Be, আবার বোরনকে Be। এইভাবে মূলত একটা মৌলের সাথে আরেকটা মৌলের যাতে মিল না থাকে, তাদের নামের আদ্যক্ষর দিয়ে মূলত এই প্রতীক লেখা শুরু হয়েছে। প্রতীক প্রধানত ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তবে যাদের ক্ষেত্রে দুটি অক্ষর এর সমন্বয়ে লিখতে হয় তাদের দ্বিতীয় অক্ষরটি ছোট হাতে লিখতে হয়। যেমন বেরিলিয়ামকে Be, হ্যাঁ, নিয়নকে Ne, সোডিয়ামকে Na, এন্ড ম্যাগনেসিয়ামকে Mg। প্রতীক লেখা হয় সাধারণত 3টা ভাষায়। এই মৌলসমূহকে নামকরণ করা হয়েছে। ইংরেজি ভাষা, আরেকটা ভাষা হচ্ছে ল্যাটিন, ল্যাটিন আমেরিকান যে ভাষা, সেই ল্যাটিন ভাষায় কিছু মৌলের নামকরণ করা হয়েছে। চলো আমরা ল্যাটিন ভাষায় নামকরণগুলো দেখি। সোডিয়াম, আমরা এখানে যে কতগুলো মৌলের নাম লিখলাম এর মধ্যে একটা মৌল ছিল সোডিয়াম। আসলে সোডিয়াম তো এই মৌলটার প্রতীক হওয়ার কথা ছিল এস, এটা হওয়ার কথা ছিল। সোডিয়াম যেহেতু এর নামটা হওয়ার কথা ছিল SODIU, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে সোডিয়ামের প্রতীক হয়েছে Na। কেন? কারণ এই সোডিয়ামকে ইংরেজি ভাষায় নামকরণ করা হয়নি, একে করা হয়েছে, সোডিয়ামকে করা হয়েছে ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষায় সোডিয়ামের নাম হচ্ছে ন্যাট্রিয়াম, NATRIUM, ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়ামের প্রথম দুটি অক্ষর N এবং A, এই দুটি অক্ষর দিয়ে মূলত সোডিয়ামকে বোঝানো হয়েছে। লাইক অ্যাজ পটাশিয়াম, এই পটাশিয়ামকে যদি ইংরেজি ভাষায় নামকরণ করা হতো তাহলে POTASIUM, পটাশিয়াম P দিয়ে প্রকাশ করা হতো। কিন্তু আমরা জানি P হচ্ছে ফসফরাস, তার মানে এই ফসফরাসকে ইংরেজি ভাষায় নামকরণ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে ফসফরাসকে P দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, সে যেহেতু ফসফরাসের পরে এসেছে, এবং পটাশিয়ামকে মূলত ল্যাটিন ভাষায় নামকরণ করেছে ক্যালিয়াম, KALIUM, ক্যালিয়াম। অর্থাৎ এই যে এই কে দিয়ে পটাশিয়ামকে বোঝানো হয়। ঠিক এরকম আরো অনেক প্রতীক রয়েছে যেগুলোকে ল্যাটিন ভাষায় নামকরণ করা হয়েছে। পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজিয়াম, অর্থাৎ মার্কারি Hg, এটাও ল্যাটিন ভাষায় নামকরণ করা হয়েছে। আয়রনের নামকরণ করা হয়েছে ল্যাটিন ভাষায়, আয়রন Fe, ফেরাম। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, কিন্তু আয়রন যদি ইংরেজি ভাষায় হতো তাহলে তো আই দিয়ে প্রকাশ করা হতো, কিন্তু আই দিয়ে আমরা সাধারণত আয়োডিনকে বুঝাই, কারণ আয়োডিনকে ইংরেজি ভাষায়। তাহলে বন্ধুরা তোমরা মনে রাখবে যে কিছু মৌলের নামকরণ করা হয়েছে ল্যাটিন ভাষায়, সেই ল্যাটিন ভাষায় মৌলগুলোকে আলাদা করে চিনে রাখবে। তাহলে এই ছিল আজকের প্রতীকের ব্যাপারটা। তাহলে মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত যে চেহারা, তাকে আমরা প্রতীক বলি। ঠিক আছে, আমরা তাহলে এভাবে চিনব 1 থেকে 30 পর্যন্ত। তোমাদের ছোট ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত শিখলে হবে, আর বড় ক্লাসে যারা আছো নবম দশম শ্রেণীতে তারা অবশ্যই আরো, তো তাদের জন্য পুরো 118টা মৌলের প্রতীক জানাই জরুরি, তবে না জানলেও 50 পর্যন্ত মৌলের প্রতীক জানতে হবে। আসলে এবার আমরা সংকেত জানি। সংকেত এই যে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ, এই মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, এই অণুর সংক্ষিপ্ত রূপকেই আমরা বলবো সংকেত।
প্রতীক লেখায় আমরা যেহেতু নামের আদ্যক্ষর দিয়ে তার একটা পরমাণুর সাংকেতিক অর্থ বহন করে, কিন্তু সংকেত দিয়ে বোঝা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। অণু কি পরমাণু কি আমাদের পিছনের ভিডিওগুলা, আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে তোমরা একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা পাবে যে অণু আর পরমাণু সম্পর্কে। তো আসলে আমরা কতগুলো সংকেত লিখি, যেমন আমরা লিখেছিলাম নাইট্রোজেন, নাইট্রোজেনকে N2, এটা নাইট্রোজেনের একটি অণু। অক্সিজেনের একটি অণু O2, হাইড্রোজেনের একটি অণু H2, ইত্যাদি ইত্যাদি এইভাবে লিখতে হয়। যেমন পানির একটি অণু H2O, কার্বন ডাইঅক্সাইডের একটি অণু CO2, সালফিউরিক অ্যাসিডের একটি অণু H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি অণু HCl, এইভাবে লিখতে হয়। তাহলে মৌলিক, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, আর এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থের অথবা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকেই মূলত সংকেত বলে। আজকে এই পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ক্লাসটা যেমন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, তার চেয়েও অধিক ইম্পর্টেন্ট হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো যোজনীর আদ্যপান্ত, যোজনীর পাঁচফোড়ন আজকে আমরা উদ্ধার করবো। যোজনী কিভাবে চিনবো সব কিছু আজকে আমরা বলবো, তবে ছোট ক্লাসের জন্য একটু শর্টলি বলবো। তোমাদের অষ্টম শ্রেণীতে যোজনী সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নাই, তবে যোজনীর সম্পর্কে খুব ভালো ধারণা পেতে হলে তোমাকে একটু বেশি আলোচনা শিখতে হবে, শুনতে হবে। চলো আমরা জেনে নিই যোজনী। যোজনী বা ভ্যালেন্সি, যোজনীর ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি। দেখো আমরা পরমাণু চিনেছি, যেমন আমি যদি বলি সোডিয়াম, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 2, 4, 6, 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1টি। এই স্তরটার নাম হচ্ছে যোজ্যতা স্তর, আর এই যে ইলেকট্রনটার নাম হলো যোজনী ইলেকট্রন। তো পুরো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি নবম শ্রেণীর। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো মৌলের সর্ববৈশিষ্ট্য স্তরে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে বলা হয় যোজনী ইলেকট্রন, এবং সবচেয়ে বাইরের যে শেল, বাইরের যে কক্ষপথটা থাকবে তার নাম হচ্ছে যোজ্যতা স্তর, ইংরেজিতে বলে ভ্যালেন্সি লেয়ার, এটা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন অর্থাৎ যোজনী ইলেকট্রন। তো যোজনী আসলে আমরা কিভাবে চিনব, যোজনীর সংজ্ঞা কি আসলে? যোজনী ছোট ক্লাসের বইতে যেভাবে বোঝানো হয়েছে যে যোজনী মানে বলা হয়েছে মৌলিক পদার্থ অথবা কোনো একটা পরমাণু অন্য কোনো একটা পরমাণুর সাথে কয়টা পরমাণুর সাথে সে যুক্ত হওয়ার ক্ষমতা বহন করে, তার একটি পরমাণু অন্য কয়টি পরমাণুর সাথে সে লিঙ্ক তৈরি করতে পারে, সে সংযোগ স্থাপন করতে পারে, এটাই হচ্ছে তার যোজনী। কেমন? আবার একটু বড় ক্লাসে যদি বলি যে একটি হাইড্রোজেন পরমাণু অপর কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন ছোট ক্লাসে যদি আমরা বলি যে HCl, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং এক্ষেত্রে উভয়ের যোজনী এক, হাইড্রোজেনের যোজনীও এক, ক্লোরিনের যোজনীও। আবার NaCl, এই যোগের মধ্যে এই সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজনীয় এক, সোডিয়ামের যোজনীয় এক। তবে যৌগ লেখার সময় এই যোজনীর একটা ব্যাপার মাথায় রাখতে হয় যে যোজনী সবসময় ইন্টারচেঞ্জ হয়, সোডিয়াম আর ক্লোরিন মিলে
সোডিয়াম আর ক্লোরিন মিলে যদি সোডিয়াম আর আর ক্লোরিন মিলে NaCl যে গ্রুপটা এখানে দিলাম। তো এই ক্ষেত্রে যেটা আমরা যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ দিলাম, এই সোডিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1 সেটা আসবে এইখানে, আর ক্লোরিনের যোজনী 1 সেটা আসবে এখানে। অর্থাৎ ব্যাপারটা ইন্টারচেঞ্জ হবে, ক্লোরিনের যোজনী 1 আসবে এখানে আর সোডিয়ামের যোজনী 1 যাবে এখানে, এই একে একে কাটা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। কোনো যৌগে দুটি মৌল যদি থাকে আর এই দুটি মৌলের যোজনী যদি 1 হয় তাহলে এই সরল অনুপাতে হয়, এই সরল অনুপাতে এই দুটি কেটে দিয়ে অর্থাৎ তাদেরকে এই সরল সংখ্যায় দেখাচ্ছে। বড় ক্লাসের কথা যদি আমরা বলি, যোজনী আসলে এখান থেকে আমরা জানি ইলেকট্রন বিন্যাস নবম শ্রেণীতে শিক্ষার্থীরা ইলেকট্রন বিন্যাস শিখছে। তো ইলেকট্রন বিন্যাস সে যে একটা অবস্থা, যে কোনো পরমাণু, আমরা এই বিষয়টা জানি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববস্তু স্তরে যে অযুগ্ম ইলেকট্রন থাকে, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে যে অযুগ্ম ইলেকট্রন, যে জোড়হীন ইলেকট্রন থাকে, সেই জোড়হীন ইলেকট্রনই ওই মৌলের যোজনী। কেমন একটা ব্যাপার, যেমন এক্ষেত্রে আমরা সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস করছি ছোট ক্লাসে অষ্টম শ্রেণীতে আমরা এইভাবে করি। সোডিয়াম 11টা ইলেকট্রন আছে, তো প্রথমে এই দুইটা অর্থাৎ 2n², যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকে হলো 2n²। এক্ষেত্রে n হচ্ছে কক্ষপথের নাম্বার বা কক্ষপথের সংখ্যা, অর্থাৎ n সমান 1 2 3 4 ইত্যাদি। এখন সোডিয়ামের ক্ষেত্রে অর্থাৎ n সমান 1 হলে এই নিয়মে আমরা দেখি n সমান 1 হলে 2 × 1², অর্থাৎ 2 × 1² তাহলে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে। দ্বিতীয় কক্ষপথে n এর মান যদি আমি 2 বসাই তাহলে 2² দ্বিতীয় কক্ষপথে, অর্থাৎ a এর জন্য n সমান 1, এর জন্য n সমান 2, এর জন্য n সমান 3। তো এই দ্বিতীয় কক্ষপথে n এর মান 2 বসাইলে 2² × 2 দ্যাট মিন্স 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 2 4 6 8 এই 8টি ইলেকট্রন থাকে। এখন আমার সোডিয়ামের ইলেকট্রন আছে মোট 11টা, আমি প্রথমে 2টা দিলাম, তারপরে 8টি দিলাম, তারপরে একটা থেকে একটা দিলাম। কিন্তু আউফবাউ মেথডে নবম শ্রেণীতে যে ব্যাপারটা আছে, বিজ্ঞানী আউফবাউ তার যে মেথড দিলেন, তিনি বললেন ইলেকট্রন, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এটা নবম শ্রেণীর জন্য ইলেকট্রন বিন্যাসটা। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে 2 নম্বর কক্ষপথে 6 আর 2 8টা ইলেকট্রন, আর এই যে 3 নম্বর কক্ষপথে 1টা ইলেকট্রন, যদি এটার সাথে হুবহু মিলে যায়। তো এই একটা ইলেকট্রন কিভাবে আছে? এই একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে, বিজোড় অবস্থায় আছে, সে কারোর সাথে বন্ডিং অবস্থা, অর্থাৎ ইলেকট্রনটা কারোর সাথে যুগ্ম অবস্থায় নাই। এই কারণে এই সোডিয়ামের যোজনী হচ্ছে। ঠিক পটাশিয়ামেরও তাই, পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s2 3p, এখানে প্রথমে আছে 10টা আর এখানে 3p6 4s1। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এইটা তৃতীয় কক্ষপথ, এই যে চতুর্থ কক্ষপথ। তো এই যে 4s1 এই চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা হচ্ছে বিজোড় ইলেকট্রন। এই বিজোড় ইলেকট্রনগুলা প্রথম কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রন আছে, এই কারণে সোডিয়ামের যোজন, পটাশিয়ামের যোজনী। তাহলে এইভাবে মনে রাখবে যে কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরে যে অযুগ্ম ইলেকট্রন থাকে, সেই অযুগ্ম বা জোড়হীন ইলেকট্রন, সেটাই মূলত ওই মৌলের যোজনী নির্দেশ করে। একটা ভালো করে মনে রাখবে। এবার আরো বলছি, যেমন জিঙ্ক, একটা বিক্রিয়া যদি আমরা দেখি জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, আমরা জানি জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে জায়গা দেবে, জিঙ্ক সালফেট ও জায়গা ওরে ঘুষি মারবে, ও
ও এই শিখে উল্টে পড়ে যেয়ে আলাদা হয়ে যাবে না। এখান থেকে আমরা এই রাসায়নিক বিক্রিয়া থেকে যোজনী বের করা যায় কিভাবে? এখান থেকে একটা জিঙ্ক সে কয়টা হাইড্রোজেন পরমাণুকে সরিয়েছে? একটা না দুইটা? দুইটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়েছে। সুতরাং জিঙ্ক এর যোজনী 2। অর্থাৎ একটি মৌল অপর কয়টি মৌলের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ অপর কয়টি মৌলকে সরিয়ে দিয়ে সেই জায়গা, এটা যদিও প্রতিস্থাপন বিক্রিয়া আমরা একটু পরে আসবো, এভাবেও আমরা যোজনী নির্ণয় করতে পারি। যোজনীর আরো যে বিষয় আছে আমরা আজকে সব আলোচনা করব। আসুন, আরেকটা নিয়ম হচ্ছে ধাতু পরমাণুর ক্ষেত্রে আমরা মজা করে একটা ব্যাপার বলি যে যেই সকল মৌলিক পদার্থের নামের শেষে আম আছে, আম শব্দটা যুক্ত আছে, তাদেরকেই আমরা মূলত ধাতু বলি। যেমন শুধুমাত্র হিলিয়াম বাদে, হিলিয়াম, এই হিলিয়ামটা He, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যা আছে সবগুলোকে আমরা সাধারণত ধাতু বলি। এটা মজা করে তোমাদেরকে বলছি, তবে ব্যতিক্রম 2-4টা থাকতে পারে। যেমন সোডিয়াম, Na, সোডিয়াম এর শেষে আম আছে, সুতরাং এটা ধাতু। পটাশিয়াম এর শেষে আম আছে, এটা ধাতু। রুবিডিয়াম এর শেষে আম আছে, এটা ধাতু। সিজিয়াম এর সাথে আম আছে, এটা ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ফ্রান্সিয়াম এর শেষে আম আছে, ধাতু। ফেরাম এর সাথে আম আছে, ধাতু। কিউপ্রাম এর সাথে আম আছে, ধাতু। ইউরেনিয়াম, অর্থাৎ ইউ বড় হাতের ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, রাদারফোর্ডিয়াম, হানিয়াম, মিটনেরিয়াম, আইসোবোরিয়াম, সিয়াবুর্গিয়াম। অর্থাৎ এইভাবে যত মৌলই তুমি দেখো যার নামে শেষে সাধারণত আম শব্দযুক্ত, এই মৌলগুলোকে আমরা সাধারণত কি বলি? ধাতু বলি। এটা ধাতু মনে রাখার একটা ব্যাপার। তো ধাতুর ক্ষেত্রে যোজনীর যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি, দেখো খুবই মজার ব্যাপার। ধাতুর ক্ষেত্রে যোজনী বের করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা জানি ধাতু পরমাণু তার সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা সে দান করতে চায়, দান করে তার সর্ববহিঃস্থ স্তরে অষ্টক পূরণ করতে চায়। অর্থাৎ আউটার শেল তার বহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়। কেন? কারণ 8টা ইলেকট্রন রাখলে সে নিজেকে স্টেবল ভাবে, সে নিজেকে স্বাবলম্বী ভাবে। এই 8টা ইলেকট্রনের মেঘ ওই কক্ষপথটাকে এমনভাবে পরিবেষ্টিত করে রাখে যে বাহির থেকে কোনো ইলেকট্রন আসারও পসিবল না, আবার এখান থেকে কোনো ইলেকট্রন চলে যাওয়ারও কোনো পসিবিলিটি দেখা যায় না। এই কারণে কোনো পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে যখন 8টি ইলেকট্রন থাকে, সেই 8টি ইলেকট্রন অত্যন্ত স্টেবল, অত্যন্ত স্থিতিশীল অবস্থায় পরমাণুটাকে ধরে রাখে। এই কারণে প্রত্যেকটা ধাতু চায় তার সর্ববহিঃস্থ স্তরে সাধারণত অষ্টক পূরণ করতে। তবে ব্যতিক্রম হচ্ছে যেসব মৌলের সর্ববহিঃস্থ স্তরে 8টা রাখা সম্ভব নয়, অর্থাৎ 8-এর কম পারমাণবিক সংখ্যা, তাদের ক্ষেত্রে যেমন বেরিলিয়াম, তাদের ক্ষেত্রে ডুপ্লেট বা দ্বিত্বপূর্ণ। যেমন বেরিলিয়ামের 4, তাহলে এক্ষেত্রে কি অষ্টক পূরণ হবে? নেভার। অষ্টক কিভাবে পূরণ হবে? অর্থাৎ 1s2 2s2, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2টা। এই কারণে এই বেরিলিয়াম কি করে? বেরিলিয়াম এখান থেকে 2টা ইলেকট্রন দান করে দেয়। বেরিলিয়াম 2টি ইলেকট্রন দান করে Be2+, অর্থাৎ বেরিলিয়াম দ্বি ধনাত্মক আয়ন তৈরি করে। এই যে বেরিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে এই যে প্রথম কক্ষপথে 2টা, তার যে এই যে বাহিরের কক্ষপথে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রন যখন দান করে দিল, এই স্তরটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এই স্তরটা ধ্বংস হয়ে গেল। তখন এই যে এখানে এই স্তরটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই অর্থাৎ এই বেরিলিয়াম অণু তার সর্ববহিঃস্থ স্তরে দ্বিত্ব পূর্ণ করলো, সর্ববহিঃস্থ স্তরে ডুপ্লেট পূরণ করলো। তাহলে এই ডুপ্লেট বা দ্বিত্ব পূরণ করলেও কোনো পরমাণু খুবই নিজেকে স্টেবল মনে করবে। তাহলে আমরা বলছি ধাতু পরমাণু তার সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সমূহ ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়, এই যে কয়টি ইলেকট্রন দান করে অষ্টক পূরণ করে, সেই কয়টা ইলেকট্রনকেই ওই ধাতুর যোজনী বলতে পারি। এটা একটা ট্রিক্স মনে রাখার জন্য। যেমন বলছিলাম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে
Na প্লাস হয়, যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই কারণে সোডিয়ামের যোজনী 1। পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই কারণে পটাশিয়ামের যোজনীয় 1। সিজিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই কারণে তার যোজনীয় 1। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস এই কারণে তার যোজনী 1। রুবিডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই কারণে রুবিডিয়ামের যোজনীয় 1। তাহলে যারা একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে অষ্টক পূরণ করে এরা প্রত্যেকেই তার সর্ববহিঃস্থ স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করেই কিন্তু আউটার শেল সর্ববহিঃস্থ স্তরে 8টি ইলেকট্রন রাখছে। আর এই 8টি ইলেকট্রন রাখার কারণেই কিন্তু সে নিজেকে স্টেবল মনে করেছে, অর্থাৎ এদের প্রত্যেকের যোজনী হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি এদেরকে সাজাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এদের প্রত্যেকেই একটা করে ইলেকট্রন দান করে, অর্থাৎ এই ধাতুর আয়ন তৈরি হয়। অর্থাৎ এরা প্রত্যেকেই একটা করে ইলেকট্রন দান করে ধাতুর আয়ন হয়। অর্থাৎ লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এরা প্রত্যেকেই এক ধাতু, প্রত্যেকেই একটা করে ইলেকট্রন দান করে, আর প্রত্যেকেই একটা করে ইলেকট্রন দান করার কারণে এরা যে অষ্টক পূরণ করে, অর্থাৎ এদের সবার যোজনী। আশা করি বুঝতে পেরেছি। ধাতু আরো কয়েকটি গ্রুপ, আমরা আরেকটা গ্রুপ আমরা দেখি। যেমন আমরা বলেছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম, এরা প্রত্যেকে দুইটা করে ইলেকট্রন দান করে। অর্থাৎ এরা Be2+, Mg2+, Ca2+, Sr2+, Ba2+ and Ra2+। কেন? কারণ এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলোর আউটার শেল, এই ধাতুগুলোর সর্ববহিঃস্থ স্তরের যে দুইটা ইলেকট্রন আছে, এরা দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে পারলে এদের অষ্টক পূরণ হয়। সুতরাং আমার কথার সাথে মিল আছে যে সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো ত্যাগ করে কয়টা ইলেকট্রন ত্যাগ করে তাকে অষ্টক পূরণ করতে হয় সেটাও তার যোজনী। আশা করি বুঝতে পেরেছি। এটা মনে রাখার জন্য আমরা যদি বলে দিই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এদের সবার যোজনী 2। যোজনী এ তো গেল ধাতু। আমরা বলেছি যে যোজনের সব বিষয়টা আজকে শিখাবো তোমাদের। এটা যেমন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আসো এবার অধাতুর বেলায় আসি। অধাতু, অধাতুর তো আর বাহিরের কক্ষপথে আম নাই, তো আমরা অধাতুকে কিভাবে চিনব? অধাতুর বৈশিষ্ট্য থেকে চিনব। অধাতুর আঘাত করলে সাধারণত ড্যাব ড্যাব আওয়াজ হয়। অধাতুকে সাধারণত অধাতু বিদ্যুৎ অপরিবাহী, তাপ অপরিবাহী, এদের উজ্জ্বলতা কম। হ্যাঁ, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা অধাতু চিনব। তবে আমি পর্যায় সারণী 17 নং গ্রুপের কতগুলো মৌল আনবি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন and tennessine। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন and tennessine, এই যে মৌলগুলি দেখো 6টি মৌল, এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। মূলত হ্যালোজেন শব্দটা এসেছে হ্যালোস অ্যান্ড জেনাস। হ্যালোস অ্যান্ড জেনাস এই শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদন করে। এই প্রত্যেকটা মৌলকে সল্টি ওয়াটার অর্থাৎ সমুদ্রে পাওয়া যায়। এই মৌলগুলো সামুদ্রিক মৌল, অর্থাৎ এই মৌলগুলো অধাতু, তীব্র অধাতু, খুব পাওয়ারফুল অধাতু। এই মৌলগুলো করে কি? এরা ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি ধাতু পরমাণু ইলেকট্রন দান করে। প্রত্যেকটা পরমাণু এই যে যেমন এই ইলেকট্রন বিন্যাস হলো 2, 7, এর ইলেকট্রন বিন্যাস 2, 8,
7, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 7, 35, এইভাবে অর্থাৎ এদের প্রত্যেকের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসে, অর্থাৎ এদের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনে থাকবে 7টা ইলেকট্রন। আমরা আগেই বলেছি যে ধাতু পরমাণু এর বৈশিষ্ট্যটাই হচ্ছে ধাতু পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন গঠন করে, আর অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সে নিজে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করে। তাহলে অধাতু পরমাণু সর্বদা ঋণী, সে সর্বদা গ্রহণ করে, আর ধাতু পরমাণু সর্বদা দাতা, সে সারা জীবন দান করেছে। তাহলে অধাতু পরমাণু, এই যে এখানে অধাতু পরমাণুগুলো আছে, এদের অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার? নিঃসন্দেহে এদের অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার। কারণ আমি যদি দেখি এই যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমি যদি করি, ক্লোরিনের প্রথম কক্ষপথ, এটা নিউক্লিয়াস, তাই এখানে দিই না, এটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ 2, 4, 6, 7। এখানে এই দ্বিতীয় কক্ষপথে যে 7টি ইলেকট্রন আছে, সুতরাং এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, এখানে আসলে তার অষ্টক পূরণ হয়, অর্থাৎ সর্ববহিস্থ স্তরে 2, 4, 6, 8, এই যে ক্লোরিন F-। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিজেকে স্বাবলম্বী করলো, আর একটা ইলেকট্রন না পাওয়া অবস্থায় সে নিজেকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। সুতরাং একটা ইলেকট্রন পেয়ে সে যখন আয়ন তৈরি হবে, অর্থাৎ ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে তৈরি হবে, তখন আমরা বলবো যে তাদের প্রত্যেকের যোজনী হচ্ছে 1। তাহলে হ্যালোজেনের সবার যোজনী কত? এদের সবার যোজনী হচ্ছে 1, মনে রাখবেন। তাহলে অনেকগুলো মৌলের যোজনী আমরা শিখলাম। এদের যোজনী তাহলে কয়টা ব্যাপার বললাম, যে একটি হাইড্রোজেন পরমাণু অপর কয়টি পরমাণুর সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখায়, সেটাই হচ্ছে তার যোজনী। আবার এরপরে বললাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্ববহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন, জোড়হীন ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন থাকে, সেটাই তার যোজনী। আবার বললাম, তো চলো আমরা দেখি পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী যে কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে, সেই যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলবো। কিভাবে? যেমন আয়রনের দুটি যোজনীর মধ্যে আয়রন যখন 2 যোজনী প্রদর্শন করে কোনো যৌগে, তখন এই যৌগের নাম হয় ফেরাস টাইপের, ফেরাস। আর যখন 3 হয়, তখন ওই যৌগের নাম হয় ফেরিক টাইপের, ফেরিক। তাহলে আসো আমরা দেখি, যখন আয়রন Fe এবং ক্লোরিনের সাথে যদি যুক্ত হয়, তাহলে আয়রন FeCl2 হয়। অর্থাৎ আমরা জানি যে ক্লোরিনের যোজনী 1, আমরা আগেই বলেছি, তোমাদেরকে আগেই শিখিয়েছি যে এই আয়রনের যোজনী যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী যাবে আয়রনের কাছে, অর্থাৎ আয়রন এবং ক্লোরিন, এই ক্লোরিনের 1 যোজনী এখানে যাবে, আর আয়রনের 2 যোজনী এখানে যাবে 2। তাহলে FeCl2 1 না দিলেও কোনো সমস্যা নেই। তাই এই যে যৌগটা হলো, এই যৌগের ভিতর এর নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আয়রন 2 যোজনী প্রদর্শন করছে। আয়রন যোজনী যদি 3 হয়, Fe, আবার যদি সে এই ক্লোরিনের সাথে যুক্ত হয়, আমি যদিও সমতা করিনি, এখানে অটোমেটিক সমতা আছে, FeCl3 এই যোজনী প্রদর্শন করে। এখানে এই যৌগের নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন 1, এখানে 1 আছে, 1 আর লেখার দরকার নেই। তো এখানে আয়রনের যোজনী হয়ে গেল 3, এখানে আয়রনের যোজনী হয়ে গেল 3, আর এখানে আয়রনের যোজনী হয়ে গেল, এই যে এটা হয়ে গেল আয়রনের যোজনী, এটা হয়ে গেল আয়রনের যোজনী 3। তাহলে আয়রন কখনো 2, কখনো 3 যোজনী প্রদর্শন করে। এই যে মৌলসমূহ কোনো ভিন্ন ভিন্ন যৌগে একাধিক যোজনী প্রদর্শন করে, এই একাধিক যোজনী প্রদর্শন করাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে আরো যোজনীর প্রকার আছে। এরপরে রয়েছে সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী
এরপরে রয়েছে সক্রিয় যোজনী, এরপরে রয়েছে সুপ্ত যোজনী, ঘুমন্ত যোজনী। আসুন, যেমন সালফার একটা যৌগ, তার যোজনী 2, 4, 6। সালফারের যোজনী 2, 4, 6। এই ক্ষেত্রে সালফারের যে সর্বোচ্চ সবচেয়ে বড় যোজনীটা আছে, এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। তাই কোন একটি মৌলের যে সবচেয়ে বড় যোজনীটা থাকবে সেটাকে আমরা সর্বোচ্চ যোজনী বলবো। তাহলে সক্রিয় যোজনী কোনটা? সক্রিয় যোজনী যেমন কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমরা জানি কার্বন ডাই অক্সাইড অথবা কার্বন মনোক্সাইড গঠন করে। এইটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বন আর অক্সিজেন যে গঠন হয়েছে, আমরা জানি কার্বনের যোজনী অলওয়েজ, কার্বন অলওয়েজ পজিটিভ। শুধুমাত্র কার্বন মনোক্সাইড যৌগে কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বন শুধু 2 হয়। আচ্ছা, সেটাও দেখাচ্ছি। কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী 4 যাবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের যোজনী 2 আসবে কার্বনের কাছে। আমরা যদি এই 2 দিয়ে 4 কে কাটাকাটি করি, তাহলে এই 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে 2 হয়, CO2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী কত ক্রিয়াশীল আছে? 4। এই 4 কে বলা হবে সক্রিয় যোজনী, অর্থাৎ এই 4 হচ্ছে এক্ষেত্রে কার্বনের এক্ষেত্রে হচ্ছে সক্রিয় যোজনী। তাহলে কোনো একটি যৌগে কোনো মৌলের যেই যোজনীটা সক্রিয় থাকে, ওই যৌগের ভিতর যেই যোজনীটা সক্রিয় থাকে তাকে বলা হয় তার সক্রিয় যোজনী। যেমন যদি এটা না বলতাম, সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড গ্যাসীয় একটা যৌগ। এই যৌগের ভিতর আমরা যদি দেখি যে সালফার আর অক্সিজেন দেখি, সালফারের যোজনী যদি এক্ষেত্রে, অক্সিজেনের যোজনী এখানে হয় 2। এখন এখানে 2 থাকার জন্য এই 2 দিয়ে কাটাকাটি করলে কত লিখতে হবে? 4। এই 2 দিয়ে এটাকে কাটলে 2 হয়, অর্থাৎ SO2 হয়। তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী কত ক্রিয়াশীল আছে? এখানে অ্যাক্টিভ আছে কত? অ্যাক্টিভ 2, 4 না 6? 6 তো নাই, এখানে কি আমি 6 লিখছি? না, লিখিনি। এখানে 2 লিখছি? না। কত লিখছি? 4। তাহলে এই 4 হচ্ছে সক্রিয় যোজনী। তাহলে কোন একটি যৌগ ভিতরে যে যোজনীটা সক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হয় সক্রিয় যোজনী। ওকে, এরপর সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী থাকে। যেমন সালফার ডাই অক্সাইড যৌগে আমি বললাম সালফার আর অক্সিজেন, সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ SO2। অর্থাৎ এই ক্ষেত্রে সালফার সমান হলো 4 আর এটা হলো সক্রিয়, আর সালফার 6 এটা হলো সর্বোচ্চ যোজনী। অতএব সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 6 - 4 = 2। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সুপ্ত যোজনীটা বের করা যায়। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার সুপ্ত যোজনী থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো যৌগমূলক কি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার যৌগমূলক। আসলে রসায়নের কিছু ব্যাপার এত ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো যদি তুমি বুঝো সারা জীবন তুমি রসায়ন বুঝিয়ে যাবে, কোনো কোথাও কোনোভাবেই ঠেকবে না। কিন্তু যদি এই গোড়ায় গলদ থেকে যায়, সারা জীবন রসায়ন বই নিলেই ঘুম আসবে, রসায়ন বই নিলেই কান্না আসবে, রসায়ন বই দেখলেই এই মাথার মধ্যে ঘ্যান 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 প্যান 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 করবে। সুতরাং এই ঘ্যান ঘ্যানানি বন্ধ করতে, প্যান প্যানানি বন্ধ করতে আমাদের যদি রসায়নকে বুঝতে হয় তাহলে অবশ্যই প্রতীক সংকেত যোজনী, প্রতীক সংকেত যেমন তেমন, কিন্তু তোমাকে যোজনী যৌগমূলক এত ভালো করে বুঝতে হবে যে এটা মাথার মধ্যে আছে তো তুমি হিট, আর এটা মাথার মধ্যে যোজনী নেই তো তুমি ফিট। তো চলো আমরা শুরু করি এবার যৌগমূলক। রেডিক্যাল। প্রথমে আমি যৌগমূলকের একটা সংজ্ঞা বলে নিই। যৌগমূলক হচ্ছে একগুচ্ছ পরমাণু, আয়ন, একগুচ্ছ পরমাণু অথবা আয়নই বলি আমি,
একগুচ্ছ পরমাণু বা আয়ন যারা একটা পরমাণুর ন্যায় আচরণ করে। অর্থাৎ একটা পরমাণু কি করে, একটা পরমাণু হয় ইলেকট্রন দান করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। একটু আগে যে আলোচনায় আমি বলছিলাম ধাতু আর অধাতুর কথা, ঠিক এই যৌগমূলক হচ্ছে এক গুচ্ছ পরমাণু থাকবে, 2টা 3টা 4টা 5টা এরকম পরমাণু থাকবে, যারা পুরা গুচ্ছ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে অথবা পুরা গুচ্ছের থেকে একটা ইলেকট্রন, পুরা গুচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে। চলো তাহলে একগুচ্ছ পরমাণু যারা একটি পরমাণুর ন্যায় বা একটি আয়নের ন্যায় আচরণ করে তাদেরকে যৌগমূলক বলে। যৌগমূলক বের করা কয়েকটা সহজ বুদ্ধি আছে। যেমন তুমি যদি 2-3টা অ্যাসিডের নাম জানো, অ্যাসিডের নাম যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড, HClO4 পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, H2CO3 কার্বনিক অ্যাসিড। তাহলে মানে অতি কমন, অত্যন্ত কমন কয়েকটা অ্যাসিডের নাম আমি লিখলাম যেটা সবাই তোমরা জানো। প্রথমে আমি লিখেছি সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের যে ব্যাপার আমরা জানি, অ্যাসিড হতে হলেই তাকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে হয়। আরহেনিয়াসের যে মতবাদ যে কোনো অ্যাসিড যখন প্রোটন দান করে, হাইড্রোজেন আয়ন দান করে, সে তখন অ্যাসিড হবে, অথবা হাইড্রোজেন আয়ন দান না করলে সে এভার নেভার কখনোই অ্যাসিড হতে পারে না। তাহলে এই অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যখন সে সালফিউরিক অ্যাসিড থেকে সে যখন H+ একটা প্রোটন দেয়, তো এখানে কি থেকে যায়, এখানে থাকে একটা হাইড্রোজেন আর SO4। আমরা জানি একটা যৌগে যতটা প্রোটন থাকবে একটা যৌগে ঠিক ততটা ইলেকট্রন থাকবে, একটা যৌগে যতটা প্লাস চার্জ থাকবে একটা যৌগে ততটা মাইনাস চার্জ থাকবে, এটা মনে রাখবে। তাহলে এটা মাইনাস। সালফিউরিক অ্যাসিড থেকে একটা ধনাত্মক প্রোটন হলে HSO4- একটাই হবে, এর নাম বাইসালফেট মূলক বা হাইড্রোজেন সালফেট মূলক। যদি যদি এরকম হয় সে 2টা প্রোটন দান করে, এখানে যেহেতু 2টা হাইড্রোজেন আছে, সালফিউরিক অ্যাসিড তো 2টা প্রোটন দান করতেই পারে, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে SO4 অর্থাৎ সালফেট মূলক তৈরি হয়ে যাবে। ঠিক এক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু একটা আছে, একটা বেশি সে নাইট্রিক অ্যাসিড দান করতে পারবে না, তাহলে এক্ষেত্রে নাইট্রেট মূলক NO3- ফসফরিক অ্যাসিড সে যেহেতু 3টা আছে 3H+ দান করবে এবং PO4 3- তা ফসফেট মূলক হবে। পারক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন যেহেতু একটা আছে, একটা প্রোটন দান করবে এবং পারক্লোরেট আয়ন গ্রহণ ClO4- এটা প্রোটন। কার্বনিক অ্যাসিড সে যদি একটা প্রোটন দান করে তাহলে HCO3 বাইকার্বনেট আয়ন গঠন করবে, আর সে যদি 2টা প্রোটন দান করে তাহলে CO3 দান করবে। তাহলে এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো তোমাকে এই 1 2 3 4 5টা অ্যাসিড শেখার সাহায্যে তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যৌগমূলকও শিখলাম। এই যৌগমূলকগুলো মূলত এখানে যা আসছে সবগুলোই নেগেটিভ যৌগমূলক, কিন্তু ধনাত্মক যৌগমূলকও আছে, যেমন অ্যামোনিয়াম কিন্তু ধনাত্মক যৌগমূলক। যাই হোক, এভাবে তুমি শিখবে। তো এই যৌগমূলকগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এইভাবে যৌগমূলক লেখা শিখবে। যৌগমূলকগুলো সাধারণত যখন কোনো যৌগের সাথে যুক্ত হয় তখন এই ধনাত্মক অংশটা আগে যুক্ত হয়, ঋণাত্মক অংশটা পরে যুক্ত হয়। আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে ব্যাপারটা তোমাদের দেখাবো। এই যৌগমূলকগুলো শিখবে। আসলে রাসায়নিক সমীকরণ কি একটু জেনে নিই। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক বিক্রিয়া সংগঠন কালে কতগুলো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থকে কতগুলো চিহ্ন বা প্রতীক এর সাহায্যে উপস্থাপন করা হয়। এই যে কতগুলো চিহ্ন বা প্রতীকের সাহায্যে, অর্থাৎ চিহ্ন বলতে এক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করা হয়, একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়, অথবা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়, হ্যাঁ, অথবা প্লাস চিহ্ন ব্যবহার করা হয়,
তো ডেল এই চিহ্ন ব্যবহার করা হয়। এই যে এই চিহ্নের সমন্বয়ে যে সমীকরণ গঠন করা হয় তার নাম হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমরা একটা সমীকরণ যদি দিই, চিরাচরিত সমীকরণ, সারা জীবন আমরা যা ছাড়া বাঁচতে পারি না, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমরা জানি যে পানি হয়। আসলে কি এটা ঠিক আছে সমীকরণ লেখা? না, এটা ঠিক নেই। হাইড্রোজেন যদি তুমি লিকুইড নাও, অক্সিজেন যদি তুমি গ্যাসীয় নাও, তাহলে এই বিক্রিয়া হবে না। হাইড্রোজেনও গ্যাসীয় হবে, অক্সিজেনও গ্যাসীয় হবে, এটা হবে লিকুইড, এই লিকুইড। তাহলে এক্ষেত্রে দেখো যে এই পাশে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তাদেরকে দেখলাম, আর এই পাশে যারা উৎপন্ন হলো তাদের। এদেরকে এই যে একটা মৌলিক পদার্থ, এই যে একটা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ দুটিকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করছি, এদের মাঝখানে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে এই ক্ষেত্রে কতগুলো চিহ্নের ব্যবহার হয়েছে। এই যে কোনো একটা বিক্রিয়াকে সংগঠন কালে তাদেরকে যে কতগুলো চিহ্ন, তাদেরকে যে কতগুলো প্রতীকের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, CaO, ক্যালসিয়াম অক্সাইড, এই হচ্ছে রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণ লেখার কতগুলো আজকে রাসায়নিক বিক্রিয়াটা আর এক ক্লাসে আলোচনা করব, যেহেতু অনেক বড় ক্লাস হয়ে যায়। আমরা রাসায়নিক বিক্রিয়া লেখার কতগুলো নিয়ম শিখাবো এখন। রাসায়নিক সমীকরণ লেখার কতগুলো নিয়ম। তো আসুন আমরা একটা রাসায়নিক সমীকরণ লিখি। যেমন প্রথম যেটা লিখলাম হাইড্রোজেন এবং অক্সিজেন 2H2O, এক্ষেত্রে দুইটা হাইড্রোজেন। প্রথমে এই বাম পাশে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদেরকে বলা হবে বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্ট। এদেরকে বলা হবে বিক্রিয়ক। আর ডান পাশে যারা আছে, যা এই বিক্রিয়া থেকে উৎপন্ন হবে, তাদেরকে বলা হবে উৎপাদ বা PRODUCT, প্রোডাক্ট। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, আর যা উৎপন্ন হবে তা হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে বলা হবে বিক্রিয়ক। অবশ্যই বিক্রিয়ককে সমান চিহ্নের অথবা একমুখী তীর চিহ্নের, অথবা বিক্রিয়াটা যদি উভমুখী হয় উভমুখী তীর চিহ্নের বাম পাশে রাখতে হবে, আর উৎপাদটাকে রাখতে হবে ডান পাশে। তাহলে এই দুইটা নিয়ম বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে বলা হবে বিক্রিয়ক, আর যা উৎপন্ন হবে তাদেরকে বলা হবে উৎপাদ। বিক্রিয়ককে সমান চিহ্ন, একমুখী তীর অথবা উভমুখী তীর চিহ্নের বাম পাশে রাখতে হবে, আর উৎপাদ যারা উৎপন্ন হবে তাদেরকে ডান পাশে রাখতে হবে। আচ্ছা, এবার এই বিক্রিয়কের ভৌত অবস্থা লিখে দিতে হবে। অর্থাৎ এই যে হাইড্রোজেন আমি নিয়েছি, হাইড্রোজেন কি গ্যাস? হাইড্রোজেন যদি গ্যাস হয় তাহলে G, হাইড্রোজেন যদি সলিড হয় তাহলে S। আমি হাইড্রোজেনের উদাহরণ দিলাম, হাইড্রোজেন তো সলিড হওয়ার কথা না, আবার সলিড হলে S, আবার লিকুইড যদি হয় তাহলে L, আবার কোন একটা পদার্থ যদি জলীয় হয় তাহলে অ্যাকুয়াস, AQ। এই ভৌত অবস্থাগুলো লিখে দিতে হয়, যে এই ভৌত অবস্থাগুলো সংকেতের ডান পাশে এখানে লিখে দিতে হয়, G, এখানে G, এখানে L ইত্যাদি। কথা বোঝা গেছে? যে বিক্রিয়ক পদার্থসমূহ এবং উৎপাদ পদার্থসমূহের ভৌত অবস্থা এই সমীকরণে উল্লেখ করে দিতে হয়। একাধিক বিক্রিয়ক পদার্থ ব্যবহার হলে এবং একাধিক উৎপাদ উৎপন্ন হলে তাদের মধ্যে প্লাস চিহ্ন দিতে হয়। বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় বা তাপহারী হয়, অর্থাৎ এই বিক্রিয়ায় যদি তাপ উৎপন্ন হয়, যেমন আমি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। তাহলে এখানে ডেরিস 92 কিলোজুল। এই যে এখানে ডেরিস এর নেগেটিভ হচ্ছে, এটা তাপ উৎপাদী, অর্থাৎ যদি তাপ উৎপন্ন হয় তাহলে নেগেটিভ, তাপ শোষিত হয় তাহলে পজিটিভ দিতে হবে। তাহলে এই যে এইটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়া লেখার একটা নিয়ম। অবশ্যই পরমাণুর সংখ্যা সমান আছে কিনা, অনুপরমাণুর সংখ্যা সমান আছে কিনা সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে রাসায়নিক বিক্রিয়া। যে
রাসায়নিক বিক্রিয়ায় এই পাশে আমি দেখছি হাইড্রোজেন দুইটার সাথে 2 গুণ আছে, তাহলে 2 দ্বিগুণে 2 ইনটু 2 2 দ্বিগুণে 4 যোগ 1 ইনটু 2, অর্থাৎ এই পাশে 4 আর 2 6টা পরমাণু আছে। এ পাশে আছে কত 2 ইনটু, এখানে আছে হাইড্রোজেন আছে 2টা, 1 গুণ 2 1 গুণ 2 যোগ 1, তাহলে 2 ইনটু 3 সমান 6। তাহলে আমরা যদি দেখি বাম পাশের মোট পরমাণুর সংখ্যা আর ডান পাশের মোট 1 আর 2 3 গুণ 2 অর্থাৎ 6টা আছে। তাহলে বাম পাশের মোট পরমাণুর সংখ্যা ডান পাশের মোট পরমাণুর সংখ্যা সমান করে দিতে হবে। যদি আমি যদি এখানে সমান চিহ্ন দেই তাহলে এই অনুপরমাণু সমান করে দিতে হবে। যদি আমি তীর চিহ্ন দেই তাহলে আপাত দৃষ্টিতে সমতা বিধান না করলেও চলবে। তবে যেহেতু আমরা শিক্ষার্থী, শেখার জন্যই আমরা শুরু করেছি, সেহেতু আমরা কি করব, আমরা সমতাকরণ করেই শিখব। বাম পাশের মোট এই বিক্রিয়ক পদার্থের মোট ভর উৎপন্ন পদার্থের মোট ভরের সমান হবে। বিক্রিয়ক পদার্থের মোট ভর কত চলো দেখি। 2, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইনটু 2 আর অক্সিজেনের ভর হচ্ছে 16 ইনটু 2 32, তাহলে 2 আর 32 34, তাহলে 68 গ্রাম। বিক্রিয়ক নিয়েছে 68 গ্রাম। উৎপাদ কত নিয়েছি দেখি। হাইড্রোজেন 1 ইনটু 2 যোগ অক্সিজেনের ভর হলো 16, তাহলে 16 দ্বিগুণে কত 16, ও আচ্ছা এই ক্ষেত্রে তো আমাদের বলেছে সরি এই ক্ষেত্রে তো এই দুইটা সবার সাথে নেই, দুইটা আছে হাইড্রোজেনের সাথে। তাহলে 2 ইনটু 2 তো 4 যোগ 16 দ্বিগুণে 32 32 আর 4 36, তাহলে এই ক্ষেত্রে কি হয় 2 আর 16 18, 2 ইনটু 18 সমান 36। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়কও 36 গ্রাম আবার উৎপাদ পদার্থও কত হলো 36 গ্রাম। তাহলে রাসায়নিক বিক্রিয়ার এতগুলো নিয়ম লেখা, যে রাসায়নিক বিক্রিয়া যে আমি শিখবো, সেই রাসায়নিক বিক্রিয়া শেখার আগে আমাকে রাসায়নিক সমীকরণ যে লিখতে হয় সেই সমীকরণ লেখার এই নিয়মগুলো আমার মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এগুলো বের হয়ে গেলে পটাশ, কোনো লাভ নেই রসায়ন পড়ে। রসায়ন নিয়ে আমরা হাজির হব আগামী কোনো টিউটোরিয়াল নিয়ে, সেক্ষেত্রে কোন বিষয়টি নিয়ে ক্লাস করব সেই ব্যাপারে তোমরা কমেন্টস করে জানাবে। আর এই টপিক সমূহ নিয়ে ক্লাস চেয়েছিল শিক্ষার্থীরা কমেন্ট সেকশনে, তাই আমি আরেকটা ক্লাস এর উপরে করলাম। হ্যাঁ, তো তোমাদের কোন জিনিসটা বুঝতে অসুবিধা, কোন জিনিসটা তোমরা পারো না, এই করোনাকালীন সময় স্কুল যেহেতু বন্ধ, সেহেতু পড়াশোনাকে ত্বরান্বিত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধু তোমাদের পড়াশোনাটাকে ঠিকঠাক রাখার জন্য, যেহেতু আমি একজন রসায়নের শিক্ষক, সেহেতু এই পড়াশোনাটা যাতে ঠিকমতো চলে, ঠিকমতো তোমরা শিখতে পারো, এটাই আমার উদ্দেশ্য। তাহলে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শেষ হলো আমাদের রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম দিয়ে। সবাই এই করোনার সময় কেউ অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবে না, অবশ্যই বাসায় বারবার হাত ধুবে, স্যানিটাইজার করবে। আর সবসময় মনে রাখবে, বাসায় যদি তুমি স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করো, মানে হাত মুছে ফেলো, তাহলে কোনো অবস্থাতেই এই স্যানিটাইজার করা হাত দিয়ে আগুন ধরা যাবে না, কারণ হাতে আগুন লেগে যেতে পারে। কারণ স্যানিটাইজারের যে এলিমেন্ট থাকে সেটা আপ টু 70% অ্যালকোহল, যেটা অত্যন্ত দাহ্য পদার্থ। সুতরাং এই মেসেজটা তুমি নিবা এবং তোমার পরিবারের সবাইকেই সচেতন করে দিবা। কোনো অবস্থাতেই অসচেতন হওয়া যাবে না, কোনো অবস্থাতেই নিজেকে বিপদের মুখে, ঝুঁকির মুখে ফেলা যাবে না। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আর যদি আমার এই ক্লাস ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সায়েন্স টিউব, এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সাথে থাকবে। ভালো থেকো সবাই। আল্লাহর কাছে অশেষ প্রার্থনা এবং দোয়া করি যেন সবাই ভালো থাকতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।